গণরায় অধ্যাদেশ যেটা ছিল, 2টা শপথ নেবার কথা ছিল একই দিনে, সেখানে বিএনপি এবং তার যুগপৎ সঙ্গীরা সেই শপথ কেউ নেন নাই। এবং সংস্কারের ব্যাপারে আমরা প্রচুর কথা বলেছি বাইরে, যে কেন আমরা সংশোধনীর বদলে সংস্কার চাচ্ছি। কারণ ফান্ডামেন্টাল কিছু জায়গা আছে যেগুলো আসলে আর্টিকেল 142 দিয়ে আপনি কভার করতে পারবেন না, রাষ্ট্রের মৌলিক কাঠামোতে হাত দিতে হবে। তারপরে দেখেন যে বিএনপির পক্ষ থেকে বলা ছিল যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ব্যাপারে নীতিমালা করে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এমনও বলা হয়েছে সংসদীয় কমিটিতে আমেরিকার স্টাইলে ভেটিং করা হবে, যাকে নিয়োগ দেওয়া হবে তাকে ইন্টারভিউ করা হবে পাবলিকলি। এবং নিয়োগিত আপনারা দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো হয়েছে, সেখানে আমরা 12টা প্রতিষ্ঠানে একসাথে দেখবেন যে দলের বিভিন্ন সম্পাদকীয় সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে দেখেন, পিএসসিতে দেখেন, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, চিফ প্রসিকিউটর আইসিটিতে, সকল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তার নিজস্ব যে ওয়াদা ছিল যে নীতিমালার ভিত্তিতে যোগ্য মানুষদেরকে অ্যাপয়েন্ট করা হবে, সেখান থেকে তারা সরে এসছে এবং বরখেলাপ করেছে। আমরা নীতিগতভাবে দলীয় লোক অ্যাপয়েন্ট করার বিপক্ষে নই। দলীয় লোক যদি যোগ্য হয়, সে বিচারপতি হবার যোগ্য হয়। যেমন দেখবেন আমরা অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্টকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা মনে করি অ্যাটর্নি জেনারেল যোগ্য মানুষ, তিনি এই দেশের অ্যাটর্নি জেনারেল হতেই পারেন দলের লোক হবার পরেও। আমরা দেখবেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যাকে নিয়োগ করা হয়েছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমরা মনে করি উনি যোগ্য মানুষ। তার সাথে জিয়া পরিবারের আত্মীয়তার সম্পর্ক আছে কি নাই ওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। অতএব দলীয় লোক অ্যাপয়েন্ট করবার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, যদি সে যোগ্য লোক হয় এবং যদি নীতিমালার ভিত্তিতে হয়। তারপরে দেখেন বিএনপির এই 31 দফাতে বলা ছিল যে তারা স্থানীয় প্রশাসনে দলীয় লোকদেরকে মনোনয়ন দিবে না যদি না মৃত্যুজনিত অথবা আদালতের কোনো রায় থাকে। সেখানে দেখেন 60-এর মতো জায়গায় তারা ইতিমধ্যে জেলা পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভাতে তাদের নিজস্ব দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে। অ্যাগেইন তারা তাদের নিজস্ব 31 দফার বরখেলাপ করেছে। তারা বলেছে যে অর্থনৈতিক সংস্কার করবে এবং এই সংস্কার করবার জন্য যেই জায়গাতে যেই নীতিমালা তৈরি করা দরকার, যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, সেগুলো তারা করবেন। কিন্তু দুঃখজনক হলে অর্থনৈতিক সংস্কারের পিছনে সবচেয়ে বড় পেরেকাঘাত করেছে বাংলাদেশ ব্যাংকে দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করবার মধ্য দিয়ে। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই রাজস্ব বোর্ডকে সংস্কার করবার ওয়াদা ছিল, ভেঙে 2টা আলাদা অনুবিভাগ করবেন, ডিপার্টমেন্ট করবেন, সেই জায়গাটা তারা অর্ডিন্যান্সটা র্যাটিফাই পর্যন্ত করে নাই। ব্যাংক রেজুলেশন আইন তারা যে ফর্মে র্যাটিফাই করবার কথা ছিল, সেখানে শুধুমাত্র এসালমের মতো কিছু দুর্বৃত্ত অলিগার্ককে স্পেস দেবার জন্য 18 খ যুক্ত করেছে। তো অর্থনৈতিক সংস্কারের জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে যে আইএমএফ নতুন করে ঋণ দেওয়া তো দূরের কথা, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তাদের আগের যে অর্থনৈতিক যে ক্রেডিট লাইন ছিল সেটা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে তারা দিয়েছে, কিন্তু এখন তারা দিচ্ছে না, বাতিল করে দিয়েছে। এবং বাধ্য হয়ে তারা কিছু পুরাতন সংস্কার করবেন বলে আবার তারা একমত হয়েছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় অনেক পানি ঘোলা করে তারা এখন বুঝতে পারছেন তাদের এই সংস্কারগুলো করা দরকার ছিল। ব্যাংকিং খাতে দেখেন, তারা ইসলামী ব্যাংককে আবার এসালমের হাতে তুলে দেওয়া, 5টা ব্যাংকে, যেগুলো আবার একত্রে করে একটা ব্যাংক করা হয়েছিল, একটা যৌথ অথরিটি করা হয়েছিল, সেটাকে আবার পুরাতন মালিকানায় ফেরত দেওয়ার জন্য একটা কাঠামো তৈরি করেছেন। এবং আজকেও দেখলাম আপনার এসালমকে স্পেশাল আপনার অর্ডিন্যান্স দিয়ে, স্পেশাল চিঠি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ ব্যাংক এলসি খুলবার অনুমতি দিয়েছে এসালমের একটা বিদ্যুৎ কারখানাকে, কুইক রেন্টালের, এসএস পাওয়ারকে, যারা বাঁশখালী কেন্দ্রিক আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যারা ওখানে বিদ্যুৎ উৎপাদন করেন। তাহলে এই যে বিএনপির ওয়াদা ছিল যে প্রশাসনিক সংস্কার করা, নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট করবার ক্ষেত্রে, এইটা তারা সিরিয়াসলি লঙ্ঘন করেছে। একইভাবে অর্থনৈতিক সংস্কারের বদলে অর্থনীতির যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলো বাতিল করবার মধ্য দিয়ে তারা রাষ্ট্রকে পিছনে ফেলে দেওয়ার বাস্তবতা তৈরি করেছে। এবং অর্থনীতির অবস্থা এতই খারাপ যে বাংলাদেশে এখন প্রত্যেক দিন, মাননীয় অর্থমন্ত্রী পর্যন্ত বলেছেন, দেশের অর্থনীতির অবস্থা স্বাধীনতা যুদ্ধের পরেও খারাপ অবস্থা, 72 থেকে 74 সালে নাকি এত খারাপ অবস্থা ছিল না। এবং এই অবস্থায় প্রত্যেক দিন বর্তমান অর্থ বছরে সেই নতুন বাজেট হবার পরে প্রতিদিন ব্যাংক থেকে 800 কোটি টাকার উপরে ঋণ নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে,
যেটা অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন ডিসেম্বর যেতে যেতে এটা 1,000 কোটি টাকায় চলে যাবে। এত টাকা আপনি কোথায় পাবেন? তারপরে বিএনপির 31 দফাতে ছিল যে তারা দুর্নীতি বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবেন, নীতিমালা প্রণয়ন করবেন, দুদককে ঢেলে সাজাবেন, এগুলো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন। সেখানে এসেই দেখেন তারা দুদককে প্রেসার দিয়েছে এসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেগুলো বন্ধ করে তাকে চরিত্রের একদম সাধু পুত পবিত্র চরিত্রের সার্টিফিকেট দিতে হবে, যেটা দুদকের তখনকার যারা নেতৃত্বে ছিলেন তারা অস্বীকার করবার কারণে তাদেরকে রিজাইন করতে হয়েছে এবং এখন পর্যন্ত দুদকে কোনো নতুন অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তাহলে অ্যাগেইন 31 দফার বরখেলাপ হয়েছে। তাদের ওয়াদা ছিল যে ক্রিকেট এবং স্পোর্টসের যত প্রতিষ্ঠান আছে এই ক্রীড়াঙ্গনকে তারা দলীয়করণ করবেন না, কিন্তু আমরা কি দেখতে পারলাম? মায়ের দোয়া ক্রিকেট বোর্ড থেকে তারা এটাকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বানিয়েছেন এবং এই বানানোর পরে সেইখানে নেতাদের ছেলে মেয়ে বউদেরকে আইনা পুরো কমিটি দখল করেছেন। সাকিব মাশরাফিকে তারপরে পাপনদেরকে নতুন ক্যারেক্টার আকারে তামিম ইকবাল আকারে তারা এই দখল বাণিজ্যটা করেছেন, যাদের অলমোস্ট কারোই স্পোর্টস রিলেটেড কোনো পূর্বের অভিজ্ঞতা নাই। এবং এইটা অ্যাগেইন বিএনপি তার যে 31 দফা ছিল 31 দফার লঙ্ঘন করেছেন। বিএনপির 31 দফায় ছিল যে মাজদার হোসেন মামলাকে সামনে রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দেয়া, তারপরে নিম্ন আদালত যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, তাদের ট্রান্সফার প্রমোশন এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব সুপ্রিম কোর্টকে দেবেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে একটা নীতিমালার ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হবে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে একটা সচিবালয় করেছে, জাজ অ্যাপয়েন্টমেন্টের জন্য নীতিমালা করেছে, যার কোনোটাই পার্লামেন্টে বিএনপি সরকার র্যাটিফাই করে নাই। সচিবালয় শাটডাউন করে দিয়েছে, তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসছে। তাহলে একদম পুরাতন আমলে নিয়ে গেছে। অ্যাগেইন 31 দফার লঙ্ঘন হয়েছে। বিএনপির 31 দফায় ছিল যে প্রশাসনে রদবদল, ট্রান্সফার, প্রমোশন সবকিছুতে তারা নিয়ম নীতি মেধা যোগ্যতার ভিত্তিতে করবেন। আপনারা জানেন ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায় সচিবালয়, পুলিশে বিভিন্ন জায়গাতে যে পদায়ন হচ্ছে তার অ্যাবসলিউটলি সবকিছু তারা দলীয় বিবেচনায় করছেন, ইনক্লুডিং তাদের 31 দফা আলাদা করে বলা ছিল নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য যা যা করতে দেওয়া দরকার সেগুলো করতে দিবেন। কিন্তু আমরা দেখলাম 2018 থেকে যে সকল আমলারা বিএনপির সাথে অ্যাক্টিভলি রাজনীতি করেছেন তাদেরকে শুধু চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই, তাদেরকে ওয়াদার বরখেলাফ করে ক্রিটিক্যাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে একজন সাবেক উপসচিবকে অতিরিক্ত সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে এবং যিনি 18 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে অ্যাক্টিভলি কাজ করছেন। তারপরে এই যে প্রত্যেকটা জিনিস বলছি এর মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা ছিল, আপনি সুশাসন দিবেন, জবাবদিহিতা তৈরি করবেন, তাহলে সেটা কিভাবে হবে? আমরা 31 দফার কথা এই কারণে বেশি করে বলছি কারণ জুলাই জাতীয় সনদ বললেই বলে যেটা প্রতারণার দলিল, আবার অক্ষর অক্ষরে পালন করব সেটা বলছে, আবার গণভোটের গণরায়ের কথা বললে বলা হচ্ছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা জাতিকে 31 দফার কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা বিএনপির ডকুমেন্ট, বিএনপির নেতারা ওয়াদা করেছে, কিন্তু তারা এখন এই 6 মাসের ভিতর এটা বরখেলাপ করেছে। বিএনপির 31 দফাতে আছে মানবাধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যে সকল আইন করতে হবে, কালাকানুন বাতিল করতে হবে, তার সবকিছু তারা করবে। কিন্তু আপনারা দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল তারা সেটা র্যাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে এইটা আওয়ামী লীগের শুধু 2009 সালের আইন না, তার থেকেও কোনো অংশে খারাপ। এক্সাম্পল দেই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসবে, যদি বাদী সেটা প্রমাণ করতে না পারে তাহলে যিনি অভিযোগ করেছেন যার পরিবার গুম হয়েছে তাকে 5 বছরের সাজা দেয়া যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, ধরেন আমার বাবা ভাই কেউ গুম হয়েছে, আমি এটা প্রমাণ করতে পারলাম না, কারণ আপনি জানেন যে এটার কোনো প্রমাণ নাই। তো এই যে আপনার মংলায় বাগেরহাটে একজন ব্যক্তিকে যে গুম করলো এপ্রিল মাসে এবং তাকে মেরে ফেলছে বলে আমরা বিশ্বস্ত সূত্রের ভিতর থেকে খবর পেয়েছি, সরকার স্বীকার করে না যদিও। এই মানুষটার পরিবার এখন কিভাবে প্রমাণ করবে যে পুলিশ গুম করেছে? এখন যদি সে বাদী হয়ে মামলা করতে যায়, সে চিন্তা করে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার 5 বছরের জেল হবে। এখন আপনি চিন্তা করেন তো এইটা মাথায় রেখে কোনো বাদী কি আসলে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, সেনাবাহিনী, বিজিবির বিরুদ্ধে মামলা করতে চাইবে?
এবং আপনি তদন্তের ব্যাপারে যেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা গুম করেছে, তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে তার তদন্তের ব্যাপারে। এর আগের আইনে কিন্তু বলা ছিল যে মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তা থাকবেন, তারা দেখবেন যে আসলে এইটা কারা কারা কোন জায়গায় দায়ী। সেই কাজগুলো মানবাধিকার কমিশনের যে আইন করবার কথা ছিল, সরকার দাবি করেছিল ভালো আইন করবে। ভালো আইন তো দূরের কথা, 2009-এর আওয়ামী আইনের থেকেও খারাপ জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তাহলে অ্যাগেইন বিএনপি তার 31 দফার তার যে জাতীয় ওয়াদা ছিল সেই ওয়াদার সাথে বরখেলাপ করেছে। জ্বালানি খাতের ব্যাপারে দেখেন, বলা ছিল জ্বালানি খাতকে নীতিমালার ভিত্তিতে প্রাইভেটাইজেশন করবে। এখন দেখেন কিসের ভিত্তিতে প্রাইভেটাইজ করছেন। গত 2-3 মাস আগে তেল সংকটের প্রেক্ষিতে অখ্যাত দুইটা কোম্পানি, ইংল্যান্ডে এবং সুইজারল্যান্ডে রেজিস্টার্ড দুইটা কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ব্যারেল করে তেল আমদানির অনুমতি দেওয়া হলো, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটা কি একটা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট সিস্টেমে প্রাইভেটাইজেশন করবার লক্ষণ? বসুন্ধরাকে আপনি প্রাইভেট চিঠি লেনদেনের মধ্য দিয়ে জ্বালানি খাতের শেয়ার মার্কেট দিচ্ছেন কেন? আপনি নীতিমালা করে সবাইকে ওপেন করে দেন যদি আপনি সত্যি সত্যি প্রাইভেটাইজেশন করতে চান। আমরা বসুন্ধরা সামিট কোনো কোম্পানির কাজের ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। যদি কেউ নীতিমালা পূরণ করে, তাহলে আপনি সরকারি দল, বিরোধী দল, আপনি পার্লামেন্টে নীতিমালা তৈরি না করে, আপনি ওপেন উন্মুক্ত পরিচ্ছন্ন পদ্ধতিতে না গিয়ে একটা পার্টিকুলার কোম্পানিকে দেওয়ার প্রসেস করাটা সন্দেহজনক। তাই আমরা চাই, আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে নই, আমরা একইভাবে কোনো কোম্পানিরও বিরুদ্ধে নই। আমরা যেটার বিপক্ষে সেটা হচ্ছে অপরিচ্ছন্ন গোপনে মানে ক্রিমিনাল সিন্ডিকেট তৈরি করবার কোনো অবস্থা তৈরি করতে আমরা দিতে চাই না। এটা দেশের স্বার্থের বিপক্ষে। আমরা দেখেন অন্তর্বর্তীকালীন সরকার সামিটের একটা ভাসমান টার্মিনাল করবার অনুমতি বাতিল করেছিল, কারণ আপনারা জানেন যে কুইক রেন্টালে সামিট অলরেডি খুবই স্ট্রং বড় পাওয়ার প্লেয়ার। দুইটা যে ভাসমান টার্মিনাল আছে মহেশখালীতে এলএনজি প্রক্রিয়াজাত করবার ক্ষেত্রে, তার একটার মালিক ইতিমধ্যে হচ্ছে সামিট গ্রুপ আছে। তাকে যদি আপনি আরেকটার মালিকানা দেন, এখানে যে অলিগার্কি তৈরি হবে, সিন্ডিকেট তৈরি হবে, এটার নিয়ন্ত্রণ আপনি কিভাবে করবেন? তাহলে বিএনপি তার 31 দফায় যেটা বলছে যে সে জ্বালানি খাতকে ঢেলে সাজাবে, এটাকে নীতিমালার ভিত্তিতে সে বেসরকারি খাতে তুলে দেবে, এই নীতিমালাটা কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ওয়াদা লঙ্ঘন করেছে। তো এইভাবে মানে আমরা লম্বা করতে চাই না, আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করা যে সরকার যেই কাজগুলো করবার জন্য ওয়াদা করেছিল গত 6 মাসে পালন করতে পারে নাই এমন সংখ্যা তো অনেক, ওই আলোচনায় আমরা যাচ্ছি না। কিন্তু আপনি আপনার ওয়াদার বিপক্ষে গেছেন তেমন কয়েকটা জিনিস আপনাদেরকে মাত্র বললাম। দেখেন, পুলিশ সংস্কার কমিশন করার কথা ছিল, সেখানে কি হয়েছে? সরকারের সামনে এখন সবচেয়ে যে 3-4টা মেজর চ্যালেঞ্জ আছে, তার ভিতর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের নিজস্ব রিপোর্ট মোতাবেক গত মাস পর্যন্ত প্রায় 1750 খুন হয়েছে। গত 6 মাসে 1750 খুন হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটার জন্য বিএনপিকে আমরা দায়ী করছি না, যদিও বিএনপির আভ্যন্তরীণ কোন্দলেও 200-250-300 লোক খুন হয়েছে। কিন্তু এইটাকে ম্যানেজ করার দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ঢেলে সাজাচ্ছে, তারা কাজ করছে কিনা, সেটার দায়িত্ব তো সরকারের। আপনারা সেটার জন্য কি করছেন সেটার ব্যাপারে তো আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। বাংলাদেশে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সেই মানুষটাকে আমরা বিজ্ঞ সাংসদ হিসাবে সংসদে যখন দেখি, আর মিনিস্ট্রিতে ওনাকে তো আমরা মিলাইতে পারছি না তো যে আসলে কোনো মন্ত্রী আদৌ আছেন কিনা। তো সরকারের সামনে এটা খুব সিরিয়াস চ্যালেঞ্জ। জঙ্গিবাদের কিছু উস্কানি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সরকারকে সিরিয়াসলি মাথায় রাখা দরকার, 2001 থেকে 6 আপনারা কিন্তু জঙ্গির বাস্তবতা ডিল করতে পারেন নাই। এর সাথে ইন্ডিয়ান এলিমেন্টস জড়িত আছে, এর সাথে ক্রস বর্ডার টেরোরিজম জড়িত আছে, এর সাথে আন্তর্জাতিক অনেক ফেনোমেনা জড়িত আছে। কোনটা সত্য মিথ্যা বাস্তবতা, দিন শেষে সরকারকে এটা ডিল করতে হবে। আমাদের দেশে মানবাধিকারকে রক্ষা করে কোনো মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, কাউকে ক্রস ফায়ারে দেওয়া যাবে না। আলেম ওলামায়ে কেরাম থেকে শুরু করে যারা ক্রস বর্ডার টেরোরিজম সম্পর্কে জানেন এমন বিশেষজ্ঞদেরকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে একসাথে মিলে এই টেরোরিজম ডিল করা দরকার। ইতিমধ্যে জাতিসংঘের একটা রিপোর্টে দেখলাম যে বিভিন্ন আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠী এখানে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। এই বয়ানের সাথে মোসাদের ইন্টারন্যাশনাল কানেকশনস আছে। বিভিন্ন সময় আমরা এগুলো দেখেছি। বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন দেশে, শ্রীলঙ্কা, মালদ্বীপে পরিকল্পিতভাবে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়।
যেই করুক না কেন, দিন শেষে এটাকে ডিল করবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, বাংলাদেশ সরকারের। আপনারা আপনাদের আগের আমলে এটা করতে পারেন নাই, এটা না করতে পারলে আপনাদেরকে সিরিয়াসলি মাসুল দিতে হবে, আগের মতো করে মাথায় রাখিয়েন। অর্থনীতির বেহাল দশা, জ্বালানি সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, এবং তারপরে হচ্ছে এই যে জঙ্গিপনার যে সোকল জিহাদ ব্যবসার বাস্তবতা আছে, এটার সাথে আমাদের ইন্টারনাল গোয়েন্দা সংস্থাগুলো কেউ জড়িত কিনা সেটাও সরকারকে মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিসের একটা এক্সটেন্সিভ কমিটি থাকা দরকার, যারা মিলে এই কাজগুলোকে ডিল করবেন, অ্যাড্রেস করবেন। সরকার হিসাবে আমরা চাই যেখানে যেখানে আপনার বিরোধী দলের সাথে একসাথে মিলে কাজ করা দরকার, এই কাজগুলো আপনারা বিরোধী দলের সাথে একসাথে মিলে করেন, তাহলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের ফাইনাল কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করবার যে দায় দরদ, যেই কমিটমেন্ট, যেই প্লেজ গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়েছে, যেই বিচার সংস্কার করবার, তার প্রত্যেকটা কাজ সবাই মিলেই করতে হবে। আমাদের কাছে সমাধান থাকতে পারে, কিন্তু ক্ষমতা কিন্তু সরকারের কাছে, মাথায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনাকে ডিল করতে হবে। বিরোধী দল জ্বালানি সংকট মিটানোর জন্য রোডম্যাপ দিতে পারবে, কিন্তু বাস্তবায়ন বিরোধী দলগুলো করতে পারবে না, সেটা আপনাকেই করতে হবে। তাই আমরা চাই আপনি যাদের সাথে যেভাবে ডিল করে, কথা বলে, পরামর্শ করে দেশে বিদেশে এই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, এই ন্যাশনাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলো দয়া করে করবেন। ফাইনালি আমি এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে বলছি তার কনক্লুডিং রিমার্ক করতে পারার জন্য। হারিয়ে গিয়েছিল 20 বছরের জন্য, সেটা মোটা দাগে এখন ফিরে আসছে। মানে এটা না যে রাজনৈতিক সহিংসতা হচ্ছে না, অথবা ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর ভিতরে মারামারি সংঘর্ষ হচ্ছে না, অথবা গুম হচ্ছে না, খুন বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা তা না। কিন্তু মোটা দাগে সংসদে এবং সংসদের বাইরে রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করতে পারছে, কথা বলতে পারছে, মন খুলে টকশোতে কথা বলতে পারছে, এবং স্বাধীনতাটা মাঝে মধ্যে একটু বেশিই মনে হয়, কারণ আওয়ামী সাংবাদিক বুদ্ধিজীবীরাও বেশ গলা উঁচু করেই কথা বলতে পারছে। এত উঁচু করে গত 20 বছর বিএনপির নেতাকর্মীরাও কথা বলতে পারে নাই। তো সেই কারণে আমরা মোটা দাগে মনে করছি যে এটা একটা সরকারের ইতিবাচক দিক, যে রাজনৈতিক সহনশীলতা এখন পর্যন্ত আছে, এবং সংসদের বাইরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সবাই খুবই সম্মানের সাথে একজন আরেকজনের সাথে কথা বলছেন। রাজনৈতিক উত্তেজনা আছে, সবাই মাঝে মধ্যে গরম কথা বলেন, কিন্তু সেটা খুবই সীমা লঙ্ঘন করছে এমনটা কেউ মনে করছে না আর কি। সরকারকে টেনে হেঁচড়ে নামানোর আকাঙ্ক্ষা যেমন নাই, সরকারের মধ্যেও আমরা এখন পর্যন্ত বিরোধী দলকে নির্মূল করবার কোনো আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি না। নিঃসন্দেহে এটা আমরা ওয়েলকাম করি এবং আমরা স্বাগত জানাই, এবং আমরা আশা করছি পুরো 5 বছর জুড়েই যেন এই রাজনৈতিক সহনশীলতা পরিবেশটা বজায় থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের সফলতা বলতে গেলে যে আমাদের বিদেশ নীতিতে মৌলিক পরিবর্তন এসছে। আওয়ামী জমানাতে আমরা যেটা দেখেছি যে দিল্লির কাছে পুরো দেশ বিক্রি করে দিয়ে একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। তো সেই জায়গাতে বাংলাদেশের একটা নিজস্ব স্বাধীন বিদেশ নীতির অভিমুখ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বেইজিং সফরের মধ্য দিয়ে এবং প্রচন্ড প্রেসার থাকার পরেও জাতীয় রাজনীতি, জাতীয় নিরাপত্তার হুমকি এবং ব্যক্তিগত নিরাপত্তা সবকিছু বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পজিশন ভারতের ব্যাপারে, মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না, এই সিদ্ধান্তকে আমরা ওয়েলকাম করি, আমরা স্বাগত জানাই। তৃতীয়ত হচ্ছে মোটা দাগে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল কিছু মৌলিক জায়গাতে একমত হয়েছে। সরকার এখন পর্যন্ত সেগুলো থেকে কাজের বাস্তবতার বাইরেও হচ্ছে যে বক্তব্য এখন পর্যন্ত সেগুলো থেকে সরে আসে নাই। তার ভিতর একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটেছে গত 20 বছরে, সেগুলোর বিচার প্রক্রিয়া, এগুলোতে সরকারের কমিটমেন্ট ঘাটতি আছে, কিন্তু কমিটমেন্ট থেকে সরকার সরে আসে নাই। তো মোটা দাগে আমরা এগুলোকে গুরুত্বপূর্ণ সংস্কার মনে করি এবং গুরুত্বপূর্ণ মাইলফলক মনে করছি 20 বছরের যে রাজনৈতিক পথ পরিক্রমা ছিল সেখান থেকে। পাশাপাশি হচ্ছে যে অনেকগুলো বিষয় হচ্ছে যে আমাদের কনসার্নও আছে। আমরা বোধ করছি যে সরকার 6 মাসের ভিতরে এই বরখেলাফগুলো না করলেও পারতেন। আমি বিএনপির 31 দফা পড়ে দেখলাম যে ইতিমধ্যে 10 থেকে 11টা দফা সরকার লঙ্ঘন করেছে, নিজেরাই লঙ্ঘন করেছে।
তাহলে এখন চিন্তা করে দেখেন 31 দফা তো জুলাই জাতীয় সনদের ব্যাপারে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা অনন্ত প্রতারণার দলিল বলছেন বিএনপি নেতারা সংসদে। গণভোটের গণরায় মেনে নেবার ব্যাপারে বিএনপির যথেষ্ট রিজার্ভেশন আছে, বলা হচ্ছে এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। 31 দফা তো আমরা কেউ চাপিয়ে দেই নেই, এটা তো বিএনপির নিজস্ব ডকুমেন্ট। তো বিএনপির এই নিজস্ব ডকুমেন্টের ব্যাপারে আমরা দেখলাম 10 থেকে 11টা মিনিমাম জায়গাতে ইতিমধ্যে তারা লঙ্ঘন করেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে সরকার গঠনের পরের দিনে যে মৌলিক জায়গাগুলোর কথা বলেছেন, যে দুর্নীতি দমন, সুশাসন, জবাবদিহিতা প্রতিষ্ঠা হচ্ছে ওনার প্রায়োরিটি ওয়ার্ক। এখন আসলে সংস্কারের এই জায়গাগুলো থেকে বের হয়ে আসলে পরে এই প্রায়োরিটিগুলো কিভাবে থাকবে? এখন দেখেন, আমরা বলছি, আমরা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আসলে কোন কোন জায়গাতে এই বরখেলাপগুলো হয়েছে। প্রথমত হচ্ছে বিএনপির প্রথম দফা, সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে বলা হয়েছিল, এবং দেখবেন সংস্কার কথাটা বলা আছে। বিএনপি ফান্ডামেন্টালি সংস্কার শব্দ থেকে সরে আসছে। তারা বলছে তারা সংবিধানের 142 অনুচ্ছেদ মোতাবেক সংশোধনী যেটা করবা সেই সব জায়গায় তারা করবেন, কিন্তু সংস্কারের আইডিয়ায় তারা একমত না, এবং গণভোটের